ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমার সৌরভ স্যার। আজকে ইডিয়ামসের পার্ট 10 আমরা আলোচনা করব। আমাদের পার্ট 9 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা সেটে 15টা করে থাকছে। তো চলো আজকে আমরা পার্ট 10 শুরু করি। সবার আগে রুটিনটা দেখে নাও। সকাল 7টায় জি এর ভিডিও পাচ্ছ, রাত্রির 7টায় ইংলিশ, রাত্রির 8টায় সায়েন্স, আর রাত্রির 10টায় ম্যাথ, জিআইআই আর ডাউট ক্লিয়ারিং সেশনে লাইভ সেশন থাকছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে আমাদের 121 নাম্বার থেকে শুরু। ঠিক আছে, 120টা কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও। ওকে, চলো 121 নম্বর। আজকে 121 নম্বর হচ্ছে প্লে উইথ ফায়ার। একটা খুবই সহজ কথা, আমরা বাংলায় বলি আগুন নিয়ে খেলা। তার মানে কি, টু ডু সামথিং ডেঞ্জারাস। যখন আমরা কোনো কিছু ডেঞ্জারাস কাজ করছি, আমাদের কিন্তু লোকে বলে আগুন নিয়ে খেলিস না, বা আগুন নিয়ে খেলা কিন্তু বিপজ্জনক বলে। তা সেটাই একই জিনিস, প্লে উইথ ফায়ার। তার কথা মানে হচ্ছে টু ডু সামথিং ডেঞ্জারাস, কোনো কিছু ভয়ানক কিছু একটা করা। ওকে, চলো পরেরটা হচ্ছে গ্রিন হর্ন। এইটা কিন্তু অনেকবার আমাদের পরীক্ষায় এসছে, গ্রিন হর্ন। সমস্ত এসএসসির পরীক্ষায় বারবার আসা একটা ওয়ার্ড, গ্রিন হর্ন। আর গ্রিন হর্ন কথা মানে হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড, মানে একজন যার খুব বেশি হয়তো তার অভিজ্ঞতা নেই, সেই মানুষকে কি বলা হয়? সেই মানুষকে বলা হচ্ছে গ্রিন হর্ন। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে হোল্ড দ্য কি। হোল্ড দ্য কি মানে হচ্ছে টু কন্ট্রোল অন সামথিং। আচ্ছা, আমরা দেখি এখনকার দিনে দেখা যায় না, আগেকার দিন দেখা যেত যারা বাড়ির বউ হতো, তাদের তাদের কাছে কিন্তু বাড়ির যে চাবির গোছা থাকতো সেটা তারা আঁচলে নিয়ে ঘুরতো। ঠিক আছে, মানে বাড়ির যে কি যেগুলো সেগুলো ওরা কিন্তু নিয়ে ঘুরতো। তার মানে কি? তার মানে এরকম ছিল যে বাড়ির যে কন্ট্রোল তার হাতে, মানে তার সমস্ত, মানে বাড়ির টাকা পয়সা সোনা গয়না যা কিছু সবকিছু মানে ওনার দায়িত্বে আছে। সেগুলো কি বেরোচ্ছে কি ঢুকছে সেগুলো সব ওনার দায়িত্ব রয়েছে। তা সেইখান থেকে হোল্ডটা কি? হোল্ডটা কি মানে হচ্ছে টু কন্ট্রোল অন সামথিং, মানে কেউ যদি কিছু মানে কন্ট্রোল করে সেটা বলা হচ্ছে টু হোল্ড দ্য কি। ওকে, চলো পয়েন্ট। পয়েন্ট হচ্ছে লং শট। লং শট মানে হচ্ছে লিটল চান্স অফ সাকসেস। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, অনেকটা দূরে একটা গাছ রয়েছে, গাছে একখানা ফল রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে তুমি একটা পাথর যদি ছোড়ো, সেটা লাগতেও পারে বা নাও লাগতে পারে। ঠিক আছে, মানে সাকসেস হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, সেরকম পরিস্থিতি কি বলে? সেরকম পরিস্থিতিকে বলা হচ্ছে লং শট। ধরো তুমি একটা কাজ করতে যাচ্ছ, সেই কাজটা হয়তো মানে সাকসেস হওয়া খুব মুশকিল মনে হচ্ছে। ঠিক আছে, সেই কাজ সেটাকে আর লং শট বলা হবে। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে মানি ডাজ নট গ্রো অন ট্রি। এইটা তো খুবই সহজ, আমি ছোটবেলা থেকে পড়ে পড়ে বড় হয়েছি। মানিটা আমাদের আমরা যখন কোনো রকম ভাবে টাকা পয়সা নষ্ট করি, তখন আমাদের বাপ কাকারা আমাদের বলতো যে পয়সা কিন্তু গাছে হয় না। ঠিক আছে, সেটাই মানি ডাজন্ট গ্রো অন ট্রি, মানে মানি ইজ হার্ড আর্ন অ্যান্ড লিমিটেড। মানে যে পয়সা সেটা কিন্তু খুব কষ্ট করে কামাই করতে হয়, সেটা লিমিটেড, মানে সেটার একটা লিমিটের মধ্যে রয়েছে, মানে অগাধ নেই। ঠিক আছে, চলো পরেরটা। আচ্ছা, পরেরটা একই, মানি নেই, ইজি মানি। আগেরটা ছিল হচ্ছে মানি হচ্ছে হার্ড আর্ন, এটা হচ্ছে ইজি মানি। ইজি মানি মানে হচ্ছে মেক মানি উইদাউট মাচ এফর্ট, মেবি ইললিগালি। মানে আমরা দেখি যখনই কোনো মানুষ খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পয়সা করে নিচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু সাধারণত দেখা যায় সে ইললিগালি করছে কাজটা। মানে সাধারণ সৎ পথে থেকে খুব তাড়াতাড়ি কিন্তু খুব বেশি পয়সা ইনকাম করা কিন্তু খুব কঠিন কাজ। ঠিক আছে, তাই ইজি মানি কথার মানে হচ্ছে মেক মানি উইদাউট মাচ এফর্ট, খুব বেশি এফর্ট ছাড়াই, খুব বেশি সাধ্য সাধন ছাড়াই আমরা যদি পয়সা করে নিতে পারি। আর যদি সেটা মানে ইললিগালি হয় তখন সেটাকে বলা হচ্ছে ইজি মানি। ঠিক আছে, চলো পয়েন্টটা। পয়েন্ট হচ্ছে হেয়ার ইন দ্য বাটার। হেয়ার ইন দ্য বাটার মানে হচ্ছে চ্যালেঞ্জিং সিচুয়েশন। ধরো এরকম একটা বাটারের একটা ব্লক রয়েছে 500 গ্রামের। ঠিক আছে, তার মাঝখানে ছোট্ট একটা চুল কোথাও একটা রয়েছে। ঠিক আছে, এবার তোমাকে সেই চুলটা খুঁজতে হবে। ঠিক আছে, তার মানে কি, এত বড় বাটারের যে ব্লকের মধ্যে ওইটুকু একটা চুল খোঁজা খুবই সমস্যাকর কাজ। তা সেটাকেই এ হেয়ার ইন দ্য বাটার হিসেবে বোঝানো হয়, মানে হচ্ছে চ্যালেঞ্জিং সিচুয়েশন। ঠিক আছে, মানে কেউ ধরো খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে পড়েছে, সেখান সেখান থেকে তাকে মানে বেরোতে হবে, তা সেটা হচ্ছে তো হেয়ার ইন দ্য বাটার মতন। ঠিক আছে, চলো পরেরটা। পরেরটা হচ্ছে টু বাই দ্য হ্যাচেট। এইটাও বহুবার বহুবার পরীক্ষায় এসছে। এসএসসি, সে সিএইচএসএল হোক বা সিজিএল বা এমটিএস হোক, এটা বহুবার এসছে পরীক্ষায়। টু বাড়ি দ্য হ্যাচেট। বাড়ি দ্য হ্যাচেট মানে হচ্ছে টু এন্ড কোয়ারেল। ধরো 3-4 জন মিলে ঝামেলা করছে, কেউ গিয়ে একটা বড় কেউ গিয়ে তাদের বোঝালো, বুঝিয়ে ঝামেলাটা বন্ধ করলো। ঠিক আছে, তাহলে কি হয়, কি হবে? এরকম বলা হবে দ্য এল্ডারলি পার্সন বাড়ির দ্য হ্যাচেট।
মানে যে যে আমাদের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন সে কিন্তু গিয়ে সেই ঝামেলাটা বন্ধ করে দিলেন। ঠিক আছে, চলো পরেরটা। পরে হচ্ছে টু দ্য নাইনস। টু দ্য নাইনস মানে হচ্ছে টু দ্য পারফেকশন। ধরো কোনো একটা জিনিসকে আমরা একদম পারফেক্ট করে নিলাম। ধরো একটা বাড়ি বানাচ্ছি, সে বাড়িটাকে মানে আমরা একদম যেমন আমাদের চাই সেরকমই বানিয়ে নিলাম, তাহলে হচ্ছে টু দ্য পারফেকশন হবে, সেটা হচ্ছে টু দ্য নাইনস। ঠিক আছে, একটা উদাহরণ দেখি। হি এক মিনিট। আচ্ছা, হি took his talent to the nines। মানে কি, সে তার যে ট্যালেন্ট ছিল, তার যে প্রতিভা ছিল, সেটাকে সে একদম পারফেক্ট জায়গা পর্যন্ত নিয়ে গেছে, পারফেকশন পর্যন্ত নিয়ে গেছে। ঠিক আছে, টু দ্য নাইনস মানে হচ্ছে টু পারফেকশন। পরেরটা হচ্ছে বি অ্যাট আ লস ফর ওয়ার্ডস। এটা একেবারেই মানে যেমন কথা সেরকমই তার অর্থ। বি অ্যাট আ লস অফ ওয়ার্ডস মানে আমার কথা ফুরিয়ে যাচ্ছে। তার মানে কি, নট নো হোয়াট টু সে। কোনো একটা সময় যখন হয়তো আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছি সেখানে আমার কোনো কথা মাথার মধ্যে আসছে না, কি বলবো বুঝতে পারছি না, সেটাকে বলা হয় টু বি আ লস ফর ওয়ার্ডস। ঠিক আছে, নট নো হোয়াট টু সে, কি বলবো বুঝতে পারছি না। চলো পরেরটা। পরেরটা হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার। এইটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও বহুবার পরীক্ষায় এসছে। আমাদের যে পিএসসি ডাব্লিউএসএস সেই পরীক্ষাগুলোতেও বহুবার এসছে। অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার মানে হচ্ছে অ্যাট দ্য ভেরি লাস্ট টাইম। ধরো এরকম ভাবে আমরা বলি, রাজু স্টার্টেড স্টাডিং for the exams in the 11th hour। at the 11th। তাই মানে কি, রাজু একেবারে শেষ মুহূর্তে গিয়ে পরীক্ষার জন্য পড়াশোনা করতে বসেছে। ঠিক আছে, অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে অ্যাট দ্য ভেরি লাস্ট টাইম, একদম শেষ মুহূর্তে। চলো পরেরটা হচ্ছে পাইপ ড্রিম। পাইপ ড্রিম কথা মানে হচ্ছে আ ড্রিম অর আইডিয়া দ্যাট ইজ আনলাইকলি টু হ্যাপেন। ধরো একটা তুমি স্বপ্ন দেখছো বা একটা আইডিয়া দিল, সেটা হয়তো কোনোদিন পূর্ণ হবেই না। ঠিক আছে, ধরো কেউ বললো আমি স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানাও। ঠিক আছে, সেইটা একটা কি, সেটা হচ্ছে একটা পাইপ ড্রিম। মানে হচ্ছে সেই স্বপ্নটা বা সেই আইডিয়াটা কোনোদিন কাজই করবে না, মানে সেটা একটা অলীক কল্পনা আর কি। সেরকম তাকে কি বলে, তাকে বলা হয় পাইপ ড্রিম। পাইপ ড্রিম কথা মানে হচ্ছে একটা স্বপ্ন বা আইডিয়া যেটা কোনোদিন মানে বাস্তবায়িত হবে না। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে আ স্টাম্বলিং ব্লক। এটাও খুব সোজা। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, এখানে একটা পাথর রয়েছে, সেটা কি করবে, সেটা তুমি যদি এখান দিয়ে যাও, এই পাথরটা পা লেগে কিন্তু হোঁচটকে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, তো সেটা মানে সেটা হচ্ছে সেটাই একটা স্টাম্বলিং ব্লক। স্টাম্বলিং ব্লক মানে হচ্ছে অ্যান অবস্টাকেল টু প্রসেস। ঠিক আছে, ধরো তো একটা কাজ করছো, সে কাজ করতে করতে সেটা কোনো কোনো জায়গায় বাধা পেলো, সে বাধাটাকে কি বলা হয়, বাধাকে বলা হয় স্টাম্বলিং ব্লক। একটা উদাহরণ দেখি আমরা। দ্য রেন acted as a stumbling block between their work। মানে তারা যে কাজটা করছিল তার মাঝখানে যে বৃষ্টি এসে সেটা একটা স্টাম্বলিং ব্লকের মতন কাজ করলো। মানে কি, বৃষ্টি এসে সেই কাজটাকে বিঘ্ন করে দিল, সেটা এখন মানে আর আর আগের মতন স্মুথলি হচ্ছে না, একটু বাধা পড়ে গেল কাজটা। ঠিক আছে, হচ্ছে পরেরটা হচ্ছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রুলস। ধরো তুমি একটা কাজ করছো, সে কাজটাকে একদম পুরো একদম যেমন নিয়ম বেঁধে দেওয়া সে কাজটার জন্য, সে নিয়ম অনুযায়ী সেই কাজটা করো, সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, মানে অ্যাকর্ডিং টু দ্য রুলস। ধরো তোমার বাড়িতে কনস্ট্রাকশন চলছে, বাড়িতে বলবে রাস্তায় কনস্ট্রাকশন চলছে, রাস্তার যে কন্ট্রাক্টর সে একেবারে প্রত্যেকটা নিয়ম মেনে, প্রত্যেকটা একদম আইন মেনে যদি কাজটা করে, তাহলে সেটা হবে হচ্ছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, মানে অ্যাকর্ডিং টু দ্য রুলস। এরকম লিখি, দ্য বিল্ডার
builded the apartment the builder builded the apartment the builder builded the apartment with fair and square. এটার মানে হচ্ছে যে বিল্ডার সে যে বিল্ডিংটা বানিয়েছিল সেটা একেবারে মানে যেমন রুলস ছিল সেই রুলস হিসাবে একবারে ঠিকঠাক করে বানিয়েছে, ঠিক আছে, কোনো রকম মানে বেআইনি কাজ কিছু করেনি। চলো পরে এটা আমাদের শেষ আজকে। টাইট সামওয়ান ওভার। টাইট সামওয়ান ওভার মানে হচ্ছে গিভ টেম্পোরারি হেল্প, ইউজুয়ালি ফাইন্যান্সিয়াল। ধরো কেউ একটা খুব বিপদে পড়ে, তোমার বন্ধু বিপদে পড়েছে, টাকা পয়সা খুব প্রয়োজন, এবার তার দরকার এখন 5,000 টাকা। তুমি তাকে বললে ভাই আমার কাছে 5,000 টাকা তো নেই, আমার কাছে 3,000 টাকা আছে, আমি তোকে দিতে পারি এটা, ঠিক আছে। তার কি তখন পুরোপুরি সমস্যার সমাধান হলো না, কিন্তু কিছুটা সমস্যার সমাধান হলো, ঠিক আছে। এটা সাধারণত টাকা পয়সার ক্ষেত্রে ব্যবহার হয়। মানে দেখতে পাচ্ছি ইউজুয়ালি ফাইন্যান্সিয়াল বোঝাচ্ছে, তার মানে তার টাকাটা মানে পুরোপুরি হলো না, পুরোপুরি সমাধান হলো না, কিন্তু কিছুটা সমাধান হলো। এরকম কি বলে, এরকম এরকম জিনিসকে বলা হচ্ছে টাইট সামওয়ান ওভার, মানে হচ্ছে গিভ টেম্পোরারি হেল্প, মানে একটা অস্থায়ী হেল্প দেওয়া, ইউজুয়ালি ফাইন্যান্সিয়াল, সাধারণত টাকা পয়সার ক্ষেত্রে, ঠিক আছে। চলো আজকে আমাদের এটাই শেষ ছিল। তোমরা কিন্তু আমাদের আগের ভিডিওগুলো ঠিকঠাক করে দেখে নিও। আর খুব শীঘ্রই কিন্তু আমাদের লাইভ সিরিজ আসতে চলেছে, সেখানে আমরা প্রত্যেকটা যেগুলো করছি সেগুলো কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো আর পড়াশোনা করতে থাকো। ওকে, থ্যাংক ইউ।